আমরা বেশ কিছু সংগঠন, বিভিন্ন ক্ষেত্রে কর্মরত বিভিন্ন গণসংগঠন, মানবাধিকার সংগঠন, নাগরিক অধিকার সংগঠন, আমরা একযোগে এই যে এসআইআর যেটা বিহারে হয়েছে এবং যেটা পশ্চিমবাংলা হতে যাচ্ছে, এই ব্যাপারে আমরা কতগুলো নির্দিষ্ট পয়েন্টে আমরা একমত হয়েছি যে এই এসআইআর বাতিল করার দাবিতে যে পশ্চিমবাংলার জনসাধারণের কাছে আবেদন রাখা এবং এই এসআইআর বাতিল করার দাবিতে যেভাবে আমরা 2019 সালে একটা ব্যাপক গণ আন্দোলন তৈরি হয়েছিল, সেই রকম একটা গণ আন্দোলন তৈরি করার জন্য পশ্চিমবাংলার সাধারণ মানুষকে আহ্বান জানানো এবং আপনাদের মাধ্যমে আমাদের সে আহ্বান আমরা পশ্চিমবাংলার আপামর জনসাধারণের কাছে পৌঁছে দিতে চাই। প্রথমে আমরা যেটা কথা সেটা হচ্ছে আমাদের এখানে আমরা যারা আছি আমরা নিজেদের একটু পরিচয় আপনাদের কাছে আমরা দিতে চাই। আমি, আপনারা জানেন, এপিডিআর এর সাধারণ সম্পাদক রঞ্জিত সুর। আমি নো এনআরসি মুভমেন্টের পক্ষ থেকে কমল সুর। আমি মজদুর মুক্তির পক্ষ থেকে অর্জুন সেনগুপ্ত। আমি আশিস দাশগুপ্ত, আইএফটিউর পক্ষ থেকে। ফ্যাসিবাদ বিরোধী নাগরিক উদ্যোগ বেহালার পক্ষ থেকে সর্ব সেনগুপ্ত। প্রথমেই আমরা একটা বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং আমাদের অবস্থান আমরা বলতে চাই। সেটা হচ্ছে আমরা দেখলাম যে সাম্প্রতিককালে বেশ কিছু বিএলওকে, যারা বিএলও ডিউটি করতে চাইছেন না, তাদেরকে শোকজ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি কাউকে ইচ্ছার বিরুদ্ধে কোনো শাস্তি দেওয়া, কোনো ধরনের জোর করে কাজ করানো, এটা অত্যন্ত অন্যায় এবং তার জন্য তাকে শাস্তি দেওয়া এটা অত্যন্ত অন্যায় হবে। কারণ বিএলও কাজ করাটা কোনো শিক্ষক বা কোনো সরকারি কর্মচারীর কাছে বাধ্যতামূলক নয়, এটা তার সার্ভিস কন্ডিশন নয়। এবং সবথেকে গুরুত্বপূর্ণ রাইট টু এডুকেশন অ্যাক্টের আপনারা জানেন যে শিক্ষকদের শিক্ষার বাইরে কোনো কাজ করা জবরদস্তি, এটাও কিন্তু রাইট টু এডুকেশন অ্যাক্টের বিরোধী। কাজে বিএলওদের বিরুদ্ধে কোনো ধরনের যদি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়, আমরা পশ্চিমবাংলার মানুষের কাছে আবেদন করব এবং আমরা সংগঠনগতভাবে এবং আমাদের সঙ্গে যত সংগঠন আছে আমরা সবাই মিলে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাবো এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমাদের আবেদন যে কোনো বিএলওর বিরুদ্ধে যেন কোনো ব্যবস্থা নেওয়া না হয়, কাউকে যেন তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করানো না হয়। দ্বিতীয়ত, আপনারা দেখেছেন যে আমরা ইতিমধ্যেই আমাদের অবস্থান রেখেছি। আমরা মনে করি যে এসআইআর যেটা হচ্ছে বিহারে, যেটা হয়েছে এবং এখানে যেটা হতে যাচ্ছে, এটা হচ্ছে একটা ভোটার তালিকা সংশোধনের নামে এনআরসির একটা জমি তৈরি করা, এনআরসির জন্য যাবতীয় তথ্য সংগ্রহ করা। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, আমরাও চাই যে স্বচ্ছ ভোটার তালিকা। ভোটার তালিকায় একজনও ভুতুড়ে ভোটার যাতে না থাকে, তার জন্য নির্বাচন কমিশনের পদক্ষেপ নেওয়া এটা তার অধিকারের মধ্যে পড়ে এবং সে এটা লাগাতার একটা প্রক্রিয়া। ইতিমধ্যেই সামারি রিভিশনের মাধ্যমে 2025 সালে 1 জানুয়ারি একটা তালিকা তৈরি হয়েছে, তার 2টো রিভিশনও হয়ে গেছে। 2টো কেন, 10টা রিভিশন হোক, একটা আপডেটিং চলছে, এটা চলুক। কিন্তু এসআইআর নাম দিয়ে যেটা করা হচ্ছে সেটা কিন্তু ভোটার তালিকা সংশোধনের জন্য নয়, ওটা হচ্ছে এনআরসির জন্য এবং তার মাধ্যমে একটা বিপুল সংখ্যক মানুষকে তাদের ভোটাধিকার হরণ এবং নাগরিকত্ব কেড়ে নেওয়ার একটা পরিষ্কার পদক্ষেপ হচ্ছে এই এসআইআর। দ্বিতীয়ত, যে এবং শুধু তাই নয়, এই এসআইআরটা এনআরসির থেকেও খারাপ। আপনারা যদি আসামের এনআরসি দেখেন এবং যদি গোটা প্রক্রিয়াটা দেখেন, যে যদি যে আইনে এনআরসি করা হয় 2003-এর যে আইন, তার যে রুলস, সেখানে এনআরসি করার ক্ষেত্রেও কিন্তু একটা জুডিশিয়াল ইন্টারভেনশনের সুযোগ আছে। একটা আইনে প্রত্যেক মানুষ তার সেখানে আইনি পদক্ষেপ তার সুযোগ আছে। এসআইআর কিন্তু এই যে নাম কাটা হবে ভোটার তালিকা থেকে, পুরোটাই নিম্ন স্তরের সরকারি আমলা আধিকারিকরা করেন। এইটা অত্যন্ত মারাত্মক, যেখানে কোনো জুডিশিয়াল ইন্টারভেনশনের সুযোগ নেই।
এটা অত্যন্ত একটা মারাত্মক একটা পদক্ষেপ, একটা অবস্থান বলে আমরা মনে করি। এবং সর্বোপরি বিহারের যে তালিকা আপনারা দেখেছেন ইতিমধ্যে, যেখানে যদি বিহারের যদি পুরো যা অ্যাডাল্ট পপুলেশন, যেটা যারা ভোটের তালিকায় যাদের নাম আসতে পারে এমন পূর্ণবয়স্ক মানুষ, সেটাকে যদি আমরা ধরি, সেটা 8,22,00,000 হওয়ার কথা। মানে 80 লক্ষ লোক ভোটার তালিকার বাইরে রয়েছে বিহারে। এবং সেখানে মানে যত যে জনসংখ্যার যে প্রপোর্শন, সে ডিসপ্রপোর্শনালি সেখানে মুসলমানদের নাম বাদ গেছে, মহিলাদের নাম, বিপুল সংখ্যক মহিলাদের নাম। জনসংখ্যাতে পুরুষ মহিলায় আমরা সবাই জানি মহিলার সংখ্যা কম, কিন্তু 7,20,000 মহিলার নাম বেশি কাটা গেছে পুরুষের তুলনায়। এবং 17 লক্ষ মানুষ মহিলা তারা নো হয়ে গেছে, নো এন্টিটি। তাদের ভোটার তালিকায় নাম নেই, তারা জনসংখ্যার কোথায় তারা আছে সেটাও কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি, যে প্রপোর্শন এখন বেরিয়ে এসছে পুরুষ মহিলার অনুপাতে। এবং যে কাগজের কথা বলা হচ্ছে সেটাও খুব মারাত্মক। ধরুন আমরা এটা জানি যে RSS এর কথা যদি আমরা, যে যারা ভারত রাষ্ট্রটাকে এখন চালাচ্ছে, তারা কিন্তু প্রথম থেকেই যে সর্বজনীন যে ভোটাধিকার তার বিরোধী। এবং তারা চায় না যে সমাজের যারা নিম্ন স্তরের, ইনভার্টেড কমার মধ্যে যারা সমাজের তথাকথিত দলিত, আদিবাসী, মহিলা, তাদের যে তারা অন্যদের সঙ্গে যে তারা উচ্চবর্ণের ব্রাহ্মণ্যবাদী মানুষজন তাদের সঙ্গে পার হবে, এটা তারা কখনো চায় না। এই যে 11টা যে ডকুমেন্ট চেয়েছে, আপনারা যদি একটু খতিয়ে দেখেন, দেখবেন যে এর মধ্যে দিয়ে কিন্তু সমাজের সেই অংশটার নামই কাটা যাবে যে অংশটা কিন্তু RSS বিজেপির টার্গেট। মুসলমান, দলিত, আদিবাসী, বিপুল সংখ্যক উদ্বাস্তু যারা বাংলাদেশ থেকে দেশ ভাগের পরে যারা ভারতবর্ষে আসতে বাধ্য হয়েছে, আজকে সেই উদ্বাস্তু সমাজ কিন্তু ভয়ঙ্করভাবে কিন্তু আজকে তাদের নাগরিকত্ব আজকে প্রশ্নাধীন হয়ে গেছে। এবং মহিলাদের ক্ষেত্রে আপনারা জানেন যে মনুবাদী চিন্তা, যে RSS এর যে দর্শন, সেখান থেকে যে মহিলাদের তারা কখনো সমানাধিকারের ক্ষেত্রে তারা তাদের বিবেচনাই করে না। এই যে যারা মনে করে যাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হওয়ার যোগ্য, যে তাদের নামটাকে কাটার জন্যই কিন্তু এই SIR এর মাধ্যমে তারা তাদের ভোটাধিকার তাদের কেড়ে নেওয়া। যে হিন্দুত্ববাদী রাষ্ট্র তারা করতে চাইছে, সেই হিন্দুত্ববাদী রাষ্ট্রের দিকে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে এই SIR। এটা যদি আপনারা খতিয়ে দেখেন, 11টা যে ডকুমেন্ট যে তারা চেয়েছে, যেটা কাদের পক্ষে থাকা সম্ভব, যে সমাজে কোন স্তরের মানুষের পক্ষে। শিক্ষার ক্ষেত্রে তারা বলেছে মাধ্যমিক পাস হতে হবে, জমির মালিকানা থাকতে হবে, সরকারি চাকরি থাকতে হবে, যেগুলো চেয়েছে। এবং কিন্তু যেগুলো সাধারণ মানুষের পক্ষে দেওয়া সম্ভব, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, সেগুলো কিন্তু কোনোটা তালিকা নেই। এই পুরোটাই আমরা মনে করছি একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র, যার মাধ্যমে একটা বিপুল সংখ্যক মানুষকে তারা তাদের ভোটাধিকার কেড়ে নেবে, তাদের নাগরিকত্ব হারাবে। এইটা আমাদের কাছে অত্যন্ত ভয়ঙ্কর একটা জায়গা বলে মনে হয়েছে। এবং আপনারা জানেন যে 1995 সালের যে লালবাবু হোসেন ভার্সেস যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তাতে যে মামলা হয়েছিল, তাতেও সুপ্রিম কোর্টও বলেছিল যে নির্বাচন কমিশনের কারো নাগরিকত্ব নির্ধারণের কোনো অধিকার নেই। 1995-এর লালবাবু হোসেন ভার্সেস ইলেকশন কমিশন অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আপনারা যে কারো দেখে নিতে পারেন নেটে, একবার সুস্পষ্টভাবে বলা হয়েছে। এবং সেই অধিকার একমাত্র ভারত সরকারের আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইলেকশন কমিশন তারা কিন্তু আজকে তাদের নাগরিকত্ব, তারা আমাদের নাগরিকত্ব তারা ঠিক করছে। এবং তারা কারা দেখবেন যে ERO, প্রাথমিক শিক্ষক যারা BLO হবে, তারা ঠিক করে নেবে আমি ভারতবর্ষের নাগরিক কিনা, আমার ভোটাধিকার থাকবে কিনা। এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, এই অধিকারই তাদের নেই, ক্ষমতাই তাদের নেই। এবং এই যে 1952 সাল থেকে যে ভোট হয়েছে, আজ পর্যন্ত কোথাও কখনো এইভাবে কিন্তু কারো ভোটাধিকার নির্ধারণ, ভোটার তালিকা নির্ধারণের ক্ষেত্রে কখনোই এগুলো দেখা হয়নি, নাগরিকত্ব দেখা হয়নি। এটা তারা স্বাভাবিকভাবে তার নাগরিক ধরে নিতে হবে। এবং সেখানে যদি সন্দেহ হয়, ভারত সরকারকে সেটা বলতে হবে, তার প্রমাণ সে নাগরিক কি নাগরিক নয়। সন্দেহ হলে সেটা সেখানে যে তদন্ত হবে, তার সে যে নাগরিক নয়, এটা
প্রমাণের দায়িত্ব হচ্ছে ভারত সরকারের, ভারত রাষ্ট্রের, অথচ সেটা আজকে চাপিয়ে দেওয়া হচ্ছে নাগরিকের উপর। এইটা ন্যায় বিচারের পরিপন্থী ভারতবর্ষের বিচারের ব্যবস্থার যে দর্শন, যে যতক্ষণ পর্যন্ত আপনি দোষী সাব্যস্ত না হবেন ততক্ষণ আপনি নির্দোষ, এই দর্শনটাকেও কিন্তু এক্ষেত্রে খারিজ করে দেওয়া হয়েছে এবং সমস্ত ভারতীয়কে আজকে কিন্তু দোষী সাব্যস্ত করে তাকে প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে যে প্রত্যেকে সন্দেহ অধীন এবং প্রত্যেককে নতুন করে নাগরিকত্ব এবং ভোটাধিকারের জন্য আবেদন করতে হবে। এই যে এনুমারেশন ফর্ম, এটা ভয়ঙ্কর। সেখানে যে সমস্ত তথ্য আপনাদেরকে যেভাবে দেওয়া হবে সেইটা আসলে আপনারা যদি দেখেন, যে ফর্মটা বিহারের ক্ষেত্রে যেটা ইতিমধ্যে প্রকাশিত সেইটা যদি দেখেন তাহলে দেখবেন যে আপনার থেকে যাবতীয় তথ্য, আপনার পরিবার, আপনার বাবা মা, আপনার সন্তান সন্ততি সমস্ত যে তথ্য তারা নেবে এবং সেইটা এনআরসির জন্য, এবং সেখানে বলাই আছে, বিহারের অর্ডারটা যদি দেখেন যে 19 পাতার যে অর্ডার, এখানে পরিষ্কার বলা আছে যে সমস্ত তথ্য এবং যেগুলো সন্দেহ হবে সমস্তটাই তারা ভারত সরকারকে পাঠিয়ে দেবে নাগরিকত্ব নির্ধারণের জন্য। এই মানে ভয়ঙ্কর পরিস্থিতিতেই আমরা মনে করছি যে এর আগে ওরা এনপিআর করার চেষ্টা করেছিল 2019 সালে জনগণনার সঙ্গে, যে প্রচন্ড রেজিস্ট্যান্স গোটা দেশ জুড়ে হয়েছিল। সেই জায়গা থেকে আজকে তারা বুঝেছে এভাবে করা যাবে না, তাই নির্বাচনের সঙ্গে ব্যাপারটাকে জুড়ে আজকে তারা এইভাবে তারা করতে চাইছে যে এইভাবে ভোটাধিকার হরণ, নাগরিকত্ব হরণ সমস্তটাই কিন্তু প্রত্যেকটা নাগরিককে প্রশ্নের সামনে তুলে দাঁড় করিয়েছে। এইটা আমাদের প্রাথমিক বক্তব্য। এরপরে আমাদের বলবেন যে নো এনআরসি মুভমেন্টের প্রতিনিধি। নো এনআরসি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ শোনা যাচ্ছে। নো এনআরসি মুভমেন্ট মনে করে কাগজ কখনো নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। কোনো কাগজ আপনার কাছে থাকতে পারে, কোনো কাগজ কারুর কাছে থাকতে পারে, আবার কোনো কাগজ আপনার কাছে বা অনেক মানুষের কাছে থাকতে নাই পারে। নাগরিকত্ব এমন একটা জিনিস, কোনো একটা দেশে বসবাস করে সংবিধানের সেই সমস্ত অধিকার অর্জন করার অধিকার হচ্ছে নাগরিকত্ব। কাজে একটা কাগজ আপনার কাছে আছে কি নেই সেইটাকে দিয়ে নাগরিকত্ব নির্ধারণ, এর থেকে অন্যায় অন্য কোনো কিছু হতে পারে না। কাজেই নাগরিকত্বের প্রশ্নে কাগজ কখনো কোনো শর্ত হতে পারে না বলে নো এনআরসি মুভমেন্ট মনে করে। এক। দুই, আপনারা দেখবেন যে এই যে এসআইআরটা করছে, আপনাদের সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে বলবো, আপনারা আপনাদের মিডিয়াতে বলুন যে প্রত্যেকটা মানুষকে তারা ইন্টারনেট থেকে এসআইআর ফর্মটাকে ডাউনলোড করে যেন একবার অন্তত দেখে। এই এসআইআর ফর্মে একটা ডিক্লারেশন পার্ট একটা রয়েছে যে আপনাকে ডিক্লেয়ার আপনি করছেন কি, আমি আমার জ্ঞান বুদ্ধি অনুযায়ী এবং সুস্থভাবে আমি ডিক্লেয়ার করছি। এই যে ডিক্লারেশন আপনার থেকে নিচ্ছে, সেই ডিক্লারেশনে কি কি তথ্য নিচ্ছে, আপনার জন্মস্থান কোথায়, আপনার জন্ম তারিখ কবে, আপনার বাবা মার জন্মস্থান কোথায়, জন্ম তারিখ কবে, আপনার মার জন্মস্থান কোথায়, জন্ম তারিখ কবে, আর তারপর নিচে আপনাকে সই করতে হচ্ছে যে আমি যা বললাম সত্য বললাম। যদি এর মধ্যে কোনো কিছু মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমি জেল এবং জরিমানা উভয়ই নিতে বাধ্য থাকবো। আচ্ছা, এবারে ধরুন নির্বাচন কমিশন তো এই তথ্যগুলো নিচ্ছে, তাহলে আমরা আশাই করতে পারি যে নির্বাচন কমিশন আমাদের যে ভোটার কার্ডটা দেবে তার মধ্যে এই তথ্যগুলো থাকবে। নির্বাচন কমিশন বলছে না, কোনো তথ্য সে যেগুলো সংগ্রহ করছে সেগুলো ভোটার কার্ডে থাকবে না এবং সে নতুন কোনো ভোটার কার্ডও দেবে না। তাহলে বাবু তুমি এই তথ্যগুলো কেন সংগ্রহ করছো? আসলে এই তথ্যগুলো সে কেন সংগ্রহ করছে, 24শে জুন বিহারে
যে সার্কুলারটা তারা ইস্যু করেছে এসআইআর করার জন্য, তাতে পরিষ্কার করে লেখা আছে সারা দেশ থেকে এই যে প্রত্যেকটি 18 বছর এবং তার ঊর্ধ্ববয়স্ক মানুষের এই যে ব্যক্তিগত সমস্ত তথ্য নিচ্ছে, সেগুলোকে তারা আরজিআই এর কাছে পাঠাবে। রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া, এই আরজিআই হচ্ছে একমাত্র সংগঠন যারা আপনি নাগরিক কি নাগরিক নয় এটা নির্ধারণ করবে, এবং এই আরজিআই কে ভারত সরকার দায়িত্ব দিয়েছে এনআরসি করার জন্য। তাহলে একটা জিনিস অন্তত পরিষ্কার হলো যে নির্বাচন কমিশন আমাদের থেকে ভারতবর্ষের প্রতিটি 18 বছর এবং তার বেশি বয়স্ক মানুষের থেকে এই তথ্যগুলো নিচ্ছে, তারা আরজিআই কে পাঠানোর জন্য এবং সেগুলোকে এনআরসি করার জন্য। আর একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী এবারে লালকেল্লা থেকে ভাষণ করতে দিয়েছেন অপারেশন এবং বিভিন্ন ধরনের, সেখানটায় তারা মূলত বলছেন যে অপারেশন ডেমোগ্রাফি বলে একটা ভাষণ দিয়েছেন। আসলে এটার মধ্যে দিয়ে তিনি বলতে চাইছেন যে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশ যেহেতু সীমানামুক্ত, সেখান থেকে নাকি লক্ষ লক্ষ কোটি কোটি নাকি বাংলাদেশি রোহিঙ্গা ঢুকে গেছে। আমাদের প্রশ্ন, বিহার কি দেশভাগের সময় ভাগ হয়েছিল? কেরালা কি দেশভাগের সময় ভাগ হয়েছিল? উত্তরপ্রদেশ কি ভাগ হয়েছিল? মধ্যপ্রদেশ কি ভাগ হয়েছিল? তাহলে তামাম ভারতবর্ষে কিসের জন্য এসআইআর করা হবে? তামাম ভারতবর্ষের মানুষের কিসের জন্য তার ব্যক্তিগত সমস্ত তথ্য সংগ্রহ করা হবে? এইটাই থেকে প্রমাণিত হয় যে এই সরকার মানুষকে প্রতারণা করছে। প্রতারক সরকার, প্রতারক। সে নির্বাচন কমিশনকে দিয়ে মানুষকে প্রতারণা করছে। এই প্রতারণার বিরুদ্ধে ধর্ম, বর্ণ, জাত, রাজনৈতিক দল নির্বিশেষে মানুষকে আজকে প্রতিবাদের রাস্তায় সামিল হওয়া উচিত। প্রতারণা আপনারা প্রত্যেকেই হবেন। যদি এই প্রতারণার বিরোধিতা না করেন, আগামী দিনে কিন্তু যে কোনো কাগজ নেই ইস্যুতে আপনি কিন্তু বেনাগরিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটাই আমাদের নো এনআরসি মুভমেন্টের বক্তব্য। এবার বক্তব্য রাখবেন মজদুর মুক্তির কমিটি থেকে অর্জুন দা। মজদুর মুক্তি কমিটির পক্ষ থেকে আজকে প্রেস কনফারেন্সে যে সাংবাদিক বন্ধুরা এসেছেন এবং যারা আমাদের সাথীরা যারা এখানে অংশগ্রহণ করছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। মজদুর মুক্তি মনে করে এসআইআর 2025 অবিলম্বে বাতিল করা উচিত, তার কারণ এটি ভারতের সংবিধান বিরোধী। মজদুর মুক্তি এটাও মনে করে যে ভারতবর্ষে যে লোকেরা, যে মানুষেরা স্থায়ীভাবে বসবাস করছে, তাদের কাছে কোনো নথিপত্র থাকুক বা না থাকুক, তারা এদেশের নাগরিক এবং তারা এদেশের ভোটার। আমার পূর্ববর্তী বক্তারা আজকের প্রেস কনফারেন্সের যে মূল বিষয় তা ব্যাখ্যা করেছেন। আমি তার সঙ্গে আরেকটি বিশেষ প্রশ্ন এখানে রাখবো আলোচনার জন্য। পশ্চিমবঙ্গে ৮,২০০টি প্রাইমারি স্কুল ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। গোটা ভারতবর্ষে এই বন্ধ হয়ে যাওয়া প্রাইমারি স্কুলের সংখ্যা ৮৪,০০০। লক্ষ লক্ষ এরকম স্কুল রয়েছে গোটা ভারতবর্ষে যেখানে একজন মাত্র শিক্ষক রয়েছে। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে, যেখানে সরকারি প্রাথমিক যে শিক্ষা ব্যবস্থা সেটি প্রায় ভগ্নদশা, যেখানে শিক্ষকের সংখ্যা অপ্রতুল, এবং যে সরকারি স্কুলগুলোতে প্রধানত এদেশে গরিব মানুষের সন্তান সন্ততিরা পড়াশোনার শিক্ষার কিছুটা হলেও সুযোগ পায়, সরকারি নিয়মে, সরকারি নীতিতে এই প্রাথমিক শিক্ষা ব্যবস্থাটিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, যাতে বেসরকারি মালিকেরা শিক্ষার যে ব্যবসা সেটা করতে পারে। এর ওপর দাঁড়িয়ে যখন এসআইআর নির্বাচন কমিশন বলছেন যে পশ্চিমবঙ্গে ১ লক্ষ বিএলও প্রয়োজন, তাহলে ওনাদের কথা অনুযায়ী যদি গোটা ভারতবর্ষে
এসআইআর হয় তাহলে কত লক্ষ মানুষের প্রয়োজন, এবং এদের মধ্যে অধিকাংশই যদি এই ভগ্নপ্রায় শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত প্রাইমারি স্কুলের টিচাররা হয়, তাহলে যেটুকু শিক্ষা গরিব মানুষের সন্তান সন্ততিরা পেত তারাও তা পাবে না। এবং শিক্ষার অধিকার আইনে খুব স্পষ্ট করে বলা আছে যে শিক্ষকদের শুধুমাত্র শিক্ষা দান ছাড়া আর অন্য কোনো কাজে যুক্ত করা হবে না। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকার যে ওই শ্রী প্রকল্পগুলো করেছে সেগুলো স্কুলের মধ্যে দিয়েই, তাহলে ওটা শিক্ষা ব্যবস্থাটাই একেবারে নষ্ট হয়ে যাবে, যেটুকু অবশিষ্ট আছে সেটুকুও ধ্বংস হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা বলছি যে যদি নির্ভুল ভোটার তালিকা, যেটা আমাদেরও চাহিদা, সেটি যদি নির্বাচন কমিশনের লক্ষ্য হয়, অন্য কিছু নয়। আমার পূর্ববর্তী বক্তারা অত্যন্ত স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছেন যে এর সঙ্গে এসআইআর 2025 এর সঙ্গে নির্ভুল ভোটার তালিকা করার সম্পন্ন ন্যূনতম, এটা এনআরসি করার ভুল পথে এনআরসি করার একটি চক্রান্ত। তো যদি সত্যি নির্ভুল ভোটার তালিকা তৈরি করা নির্বাচন কমিশনের লক্ষ্য হয়ে থাকে, তাহলে নির্বাচন কমিশন নিজে কেন তার কর্মচারী, তার অফিসার নিয়োগ করছে না? আপনারা জানেন যে নির্বাচন কমিশনের ওই দিল্লিতে একটি মাত্র সেক্রেটারিয়েট অফিস আছে, সেখানে হাতে গোনা কিছু কর্মচারী আছেন। কিন্তু এই যে এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া, সেটার জন্য শিক্ষা ব্যবস্থাটাকে, প্রাইমারি শিক্ষা ব্যবস্থাটাকে রাটে তুলে দিয়ে শিক্ষকদের নিয়োগ করার তো কোনো প্রশ্ন থাকতো না যদি নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকার নির্বাচন দপ্তরের জন্য আলাদা করে কর্মচারী নিয়োগ করতেন। তাহলে ভোটার তালিকা সারা বছর ধরে সংশোধন করাটা অনেক সহজ হয়ে যেত, এবং ওই ভোটের আগে 8 মাস 9 মাস, এবং আমরা যেটা লক্ষ্য করেছি যাদেরকে একবার এই ভোটের ডিউটিতে ডাকা হয় তাদের আর ছাড়া হয় না 2 বছর 3 বছর। অনেক ক্ষেত্রে এরকমও দেখা গেছে সরকারি কর্মচারী শিক্ষকদের তারা নিজেদের কর্মস্থলেই ফিরতে পারেননি, তাদের গোটা চাকরি জীবনই নির্বাচন কমিশনের অধীনে কাজ করতে হয়েছে। তো নির্বাচন কমিশনের যদি এই লক্ষ্য হয়ে থাকে যে নির্ভুল ভোটার তালিকা তারা তৈরি করবে, তারা নিজেদের কর্মচারী নিয়োগ করুন, তাতে একরকম ভাবে যেমন গোটা বছর ধরে ভোটার তালিকা সংশোধনের মধ্যে দিয়ে আমরা নির্ভুল একটা ভোটার তালিকা হতে পারি, আবার একই সাথে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হবে এই বেকারের দেশে। এইটাই আমাদের বক্তব্য। একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়নি, সেটা হচ্ছে যে কারণে আজকের প্রেস কনফারেন্স, আমরা আগামীকাল এই সমস্ত সংগঠনগুলো মিলে এবং আরো অন্যান্য সংগঠনে যুক্ত হবে, আমরা আগামীকাল একটা প্রতিবাদ মিছিল, বিক্ষোভ মিছিল আমরা আগামীকাল একটা আহ্বান করেছি ফরেস্ট স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত। আমরা তাতে এই দুটো মূল আমাদের স্লোগান, একটা হচ্ছে এসআইআর বাতিল করো, দ্বিতীয়ত যে এনআরসির যে আইনি ভিত্তি 2003 সালে যে নাগরিকত্ব সংশোধনী আইন সেটাকে বাতিল করো, এই দাবিতে। এবং আমরা কলেজ স্ট্রিট থেকে মিছিলটা বের করে আমরা ধর্মতলা পর্যন্ত আসব, এবং সেই মিছিল যাতে আপনাদের সবাইকে এই মিছিল কভার করার জন্য আমরা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি, কারণ আপনাদের মাধ্যমেই আমরা বৃহত্তর মানুষের কাছে পৌঁছতে পারবো। কারণ আমাদের মনে হয়েছে কারণ এটা একটা দীর্ঘস্থায়ী আন্দোলন এবং এটা মিডিয়ার বন্ধুদের সাহায্য এই আন্দোলনে খুব জরুরি বিষয় হবে বলে আমাদের তাই আপনাদের কাছে আর একবার অনুরোধ। এবারে সময় দুটোর সময় কলেজ স্ট্রিটে জমায়েত দুটো, ওখানে থেকে বিভিন্ন জায়গা থেকে এসে কলেজ স্ট্রিটে জমায়েত হবে, সেখান থেকে আমরা মিছিল করে ধর্মতলায় আসবো। এবারে আমাদের বলবেন যে ইফটুর তরফ থেকে আসেন না। সভায় উপস্থিত বিভিন্ন সংগঠনের যারা রয়েছেন এবং আমাদের সাংবাদিক, পরবর্তী দুজনের বক্তব্যে আপনারা অত্যন্ত পরিষ্কার ভাবে বুঝতে পারছেন।
করেছেন যে আগামী দিনগুলো এই নির্বাচনে নিবিড় সংশোধন না করে আসলে কি হবে। প্রত্যেকটি ঘটনার পেছনে কতগুলো আরো পেছনের ঘটনা লুকিয়ে থাকে। আপনারা জানেন যে বছরে 2025-এ ফেব্রুয়ারি মাসে 5 থেকে 25 তারিখের মধ্যে ট্রাম্প সাহেবের আমেরিকা থেকে 210 জন দফায় একটি সামরিক বিমানে করে পাঠানো এবং হাতে পায়ে একেবারে লোহার শেকল দিয়ে বাঁধা তাদের রয়েছে এবং তাদের মধ্যে একজন রয়েছে 85 বছরে একজন মহিলা। যে আইন বিদেশি খেলা সেই আইনটি ওই একদা কুস্তি গিয়ে রাম সাহেবের এদেশীয় চেরা চামুন্ডা যথেষ্ট সময় বুঝে তাদের যে পুরনো চালগুলো ছিল এনআরসি, সেগুলো আবার চালু করতে শুরু করলো। গোটা ভারতবর্ষ জুড়ে আপনারা দেখলেন যে প্রবাসী বা মজদুর পরিযায়ী শ্রমিকদের উপর কিভাবে আক্রমণ শুরু হলো বিস্তৃত বিবরণে যাব। গুরগাঁও, দিল্লি, পুনে, রাজস্থান, মূলত এই 4টি স্থানে এবং এদের মধ্যে বিশেষ করে গুরগাঁও বিভিন্ন নির্মাণ শ্রমিক, গৃহকর্মী, দর্জি, বিভিন্ন পেশায় যে সমস্ত প্রান্তিক মানুষরা জড়িত আছে তাদের বলপূর্বক উচ্ছেদ করা শুরু হয়ে গেল। দিল্লি সহ বহুদিন ধরে যে সমস্ত বাঙালিরা বসবাস করছেন, অবশ্যই তাদের মধ্যে বাঙালি মুসলমান বেশি, তাদের ঝুঁকি কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, অন্যান্য যা সব প্রমাণপত্র থাকা দরকার সব কিছুই আছে। সেখানে পুলিশ তাদের উপর যখন প্রমাণপত্র দেখতে চাইল, প্রত্যেকের কাছেই আছে, তারা বলপূর্বক সেই প্রমাণপত্র ছিঁড়ে ফেলে টুকরো টুকরো করে ফেলে দিয়েছে। রোহিঙ্গার নাম করে, বাংলাদেশিদের নাম করে, বিশেষ করে সংখ্যালঘুদের উপর আক্রমণ, তাদের একটা প্রান্তিক জায়গায় ঠেলে দেওয়া এই সরকারের বহুদিনের এজেন্ডা, সেটাই কার্যকরী করতে চাইছে এবং বেনাগরিক করে দিতে চাইছে আমাদের দেশের অধিকাংশ শ্রমজীবী ও প্রান্তিক। এইটা হচ্ছে বিশেষভাবে বলতে চাই। এবং যে একটি প্রবাদ আছে না, পুরনো বাংলায় কথা ছিল যে মরে নারী ওরে চাই তবু নারী নিস্তার। রঞ্জিত দা বলছিলেন সত্যিই তাই, নারীদের ওপর, নারীদের সংখ্যা এই উচ্ছেদ আমাদের মধ্যে সবচেয়ে বেশি। ধরুন কাকদ্বীপ থেকে ইয়াসিন মোল্লা তার স্ত্রীকে নিয়ে গেছেন শুধু বোম্বেতে কাজ করে, ঠিকাদার বলে দিয়েছে এখানে আর কাজ নেই, তিনি হয়তো গেছেন দিল্লি শহর। এই প্রত্যেকটি জায়গায় যাওয়ার ফাঁকে ফাঁকে যদি বা ঘটনাক্রমে একজন ঠিকা শ্রমিক, তার নাম পঞ্জীভূত, পঞ্জীকৃত বা রেজিস্টার্ড হওয়া এখন অত্যন্ত মুশকিল। ঠিকাদাররা করতে চায়, অনলাইনের মাধ্যমে করতে হবে সরকারি ঘোষণা, বাস্তবে তা কার্যকরী হয়, যদিও বা তাদের নাম বিধিবদ্ধ করা হলো, কিন্তু তার মহিলা, তার স্ত্রী, তার শিশুরা, হয়তো তার সঙ্গে বাবা মারাও গিয়েছেন, তাদের নাম বাদ। বন্ধুগণ, আমি ভেবেছি যে এই সরকার এই কাজগুলো নামিয়েছে প্রান্তিক মানুষদের এবং মহিলা এবং বিশেষ করে সংখ্যালঘুদের এদেশ থেকে উঠছে। এই নিয়ে আন্দোলন তৈরি হয়েছে। দিল্লির শাহিনবাগ থেকে কলকাতার পার্ক সার্কাস, কলকাতা শহরে বহুদিন বাদে বিশাল মিছিল, হাজারে হাজারে মানুষ সেদিন প্রতিবাদে নেমেছিলেন। আজকে এই সরকার, কেন্দ্রীয় সরকার
যখন সেই পুরনো ইতিহাসের কথা মতো সুবে বাংলা, বিহার, উড়িষ্যার একচ্ছত্র অধিপতি হতে চাইছেন। তার মধ্যে তারা উড়িষ্যাটা কয়েকদিন আগে অধিকার করেছেন, এখন বিহারের নির্বাচন আগে এবং তারপরে এই বাংলা। কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশের জনগণ যদি সচেতন নয়, এর বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে সামিল হন, তারা অবশ্যই অতীতের মতো কিছু করতে বাধ্য হবে এবং এই বেআইনি, এই বেনাগরিক করা সর্বনাশা বিজেপি RSS এজেন্ডা অবশেষে ব্যর্থ হবে। এইটুকুনি বলে বক্তব্য শেষ করছি। এখানে উপস্থিত সমস্ত সাংবাদিক যারা আছেন এবং অন্যান্য সংগঠনের সবাইকে আমাদের ফ্যাসিবাদ বিরোধী নাগরিক উদ্যোগ বেহালার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা যেটা বলতে চাই ফ্যাসিবাদ বিরোধী নাগরিক উদ্যোগ বেহালার পক্ষ থেকে, সেটা হচ্ছে যে আজকে ভারতবর্ষে যেভাবে একটা আক্রমণ নেমে এসছে 2014 সালের পর থেকে আমরা লক্ষ্য করে দেখছি মানুষের সমস্ত রকম বেঁচে থাকা এবং গণতান্ত্রিক অধিকারগুলোকে তারা কবজা করছে, দখল করছে। এবং আমরা এটাও লক্ষ্য করছি যে SIR এর নামে যে আক্রমণ নেমে আসছে, ভোট প্রক্রিয়া কিভাবে দেবে জনগণ, কিভাবে ভোট দেবে, তার অধিকারকে কেড়ে নেওয়া, এটা সরাসরি আমরা মনে করছি যে সংবিধানের উপর আঘাত এবং নাগরিকত্বের উপর আঘাত, মানুষের অধিকার কেড়ে নেওয়া যে চক্রান্ত NRC এবং CA থেকে আরম্ভ করে নানাভাবে মানুষের অধিকারকে কেড়ে নেওয়ার যে চক্রান্তরা করছে, সেটা শুধু এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আগামী দিনগুলোতে আরো কঠিন অবস্থা আসবে। আমরা খুব আশঙ্কা করছি যে NRC মুভমেন্ট, SIR মুভমেন্ট নিয়ে বা NRC মুভমেন্ট নিয়ে যারা রাস্তায় থাকবেন, যেসব মানবাধিকার কর্মী বা গণতন্ত্র প্রিয় মানুষ যারা বেরোবেন, তাদের উপর হয়তো তাদের RSS এর গুন্ডা বাহিনী এবং বিজেপির গুন্ডা বাহিনী আঘাত আনবে এবং আঘাত এনেছে। বিগত 2 দিন আগে আমরা লক্ষ্য করেছি হরিদেবপুরের একটা ঘটনা। কাজেই 15 তারিখ, গত 15 তারিখে যেভাবে আঘাত এনেছে, 3টে বাইক করে অনেকগুলো গুন্ডা বাহিনী এসে তাদের জিজ্ঞেস করছে, দোকানদারদের একটা জিজ্ঞেস করে তারা কোথায় থাকে, কি করেন, তাদের বাড়ি কোথায়, এইভাবে একটা আতঙ্ক সৃষ্টি করেছে। তো যাই হোক, NRCর ব্যাপারে আপনারা শুনলেন, SIR এর ব্যাপারে আপনারা শুনলেন যে BLO-দের যাদের বেহালায় বাড়ি, তাদের কুলতলিতে পোস্টিং একজন শিক্ষক, তাকে সে কিভাবে নির্বাচন কমিশনকে কিভাবে তাদের সার্ভিসটা দেবে, দীর্ঘ 8 ঘন্টা 7 ঘন্টা বাইরে থাকার পরেও। এটা একটা আশ্চর্যজনক ঘটনা। BLO-রা আজকে হয়তো যে আপত্তি জানিয়েছে সেটা একটা আমরা আশা করছি বিক্ষোভে পরিণত হতে পারে, কারণ তাদের পরিবারের উপরে আঘাত আসবে একই। তাদের বাবা কোথায় জন্মেছে, তাদের পরিবারের লোকজন কোথায় জন্মেছে, এটা অসম্ভব। কারণ প্রান্তিক মানুষ যারা খুব রিমোট এরিয়ায় থাকে, যারা দিন আনে দিন খায়, যারা বন্যা বিধ্বস্ত অবস্থায়, যাদের ঘর বাড়ি ভেঙে গেছে, তারা কিভাবে তাদের কাগজপত্র রাখবে? কাগজপত্র তো কখনোই নাগরিকত্ব প্রমাণ হতে পারে না। আর নাগরিক যারা খেটে কাজ, যারা শ্রমিক, এরকমও দেখা গেছে তারা সকালবেলা বাংলাদেশ থেকে এখানে এসে তারা জোন খাটতে, মজুরি খাটতে আবার ফিরে যাচ্ছে। তো কাঁটাতারের বেড়া কখনো নাগরিকত্ব মানে না, কাঁটাতারের বেড়া কখনো মানবাধিকারকে কেড়ে নিতে পারে না। আপনারা জানেন হয়তো আন্তর্জাতিক যে দাবি সনদ রয়েছে, তাতে রিফিউজির যে 2010 সালের কথা বলছি, রিফিউজি অফিসার ছিলেন সাদাতো ওগাতা, তিনি বলছেন সমস্ত রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যে লোকটি ঘর থেকে বেরোচ্ছে এবং সে কাজ করে যতক্ষণ বাড়ি ফিরছে
তাকে সেই নিরাপত্তা দিতে হবে এবং প্রতিটি নাগরিককে খাদ্যের অধিকার, এটা আজকে ভারতবর্ষ শুধু না, পৃথিবীর কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যেভাবে সারা দেশে, সারা পৃথিবীতে যেভাবে যে ফ্যাসিস্ট আক্রমণ নেমে এসছে এবং অর্থনৈতিক সংকটে জর্জরিতভাবে হয়ে গেছে, এরা সমস্ত নাগরিককে বন্দী করে রাখা এবং পরবর্তীকালে তাদের ভোটাধিকার কেড়ে নিয়ে দাস বানানোর লক্ষ্য এগোচ্ছে। তাই আপনাদের মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চাই যে সবাই আসুন, কারণ দেয়ালে পিঠ থেকে গেছে সমস্ত নাগরিকের, যারা বুঝতে পারছেন না এখনো যে আগামী দিনে যে কত বড় বিপদ আমাদের সামনে ঝুলছে, তাকে প্রতিহত করার জন্য নো এনআরসি মুভমেন্ট এবং তার সাথে যারা রয়েছে তাদের হাতকে শক্তিশালী করার জন্য আমাদের রাস্তায় নামতেই হবে, এছাড়া আমাদের কোনো পথ নেই। আগামীকাল আপনারা সবাই আসুন। ধন্যবাদ। নমস্কার। অ্যাকচুয়ালি এসআইআর নিয়ে আমার পূর্ববর্তী বক্তারা সবাই বলে ফেলেছেন, সুতরাং ওই দিকটায় ঢুকছি না। জাস্ট একটা ছোট্ট ব্যক্তিগত এক্সাম্পল, মানে সেটা হয়তো মানে এই যে ডকুমেন্ট বেসড আমাদের দেশের ভোটার তালিকা তৈরি বা পরবর্তীকালে নাগরিক রেজিস্টার তৈরি, এটার কিছুটা দিক খুলে দেবে। আমাদের মধ্যবিত্ত পরিবারগুলো বা পরিমণ্ডল, আমরা অধিকাংশ সেই পরিমণ্ডলে বসবাস করি মিলেমিশে, সেখানে সবার কাছেই বোধ হয় মাধ্যমিকের সার্টিফিকেট আছে, নতুন প্রজন্ম অধিকাংশের কাছে বার্থ সার্টিফিকেট আছে বা আরো অন্যান্য ডকুমেন্ট আছে। সুতরাং এই যে লিস্টটা দেওয়া হয়েছে 11+1, সেইখানে আমরা বোধহয় খুব একটা বিপদে পড়বো না। কিন্তু তার থেকে একটু নিচের তলায় গেলে কিরকম হয়, আমার সম্প্রতি একটা ছোট্ট অভিজ্ঞতা হয়েছে। একজন আমার পরিচিত মানুষ, তাকে জিজ্ঞাসা করছিলাম তার কি অবস্থা হবে। তার 2002 ভোটার লিস্টে নাম আছে, সেটা তার ক্ষেত্রে আপাতত মনে হচ্ছে খুব সমস্যা না, কিন্তু যেটা অন্যরা বললেন যে তার ভেতরেও অন্যান্য সমস্যা আসবে পরে। তার স্ত্রী 2002 ভোটার লিস্টে ছিলেন না, তিনি ভোটার হয়েছে 2006-07 এরকম কোনো একটা সময়, এবং তার বার্থ সার্টিফিকেট নেই, তার মাধ্যমিকের সার্টিফিকেটও নেই, কয়েক বছর স্কুলে পড়ে ড্রপ আউট। এবার তার আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, সেখানে তার বাবার নাম নেই, আছে স্বামীর নাম। আমাদের দেশে বোধ হয় অধিকাংশ মহিলাদের ক্ষেত্রে এটাই সত্যি যে তাদের আধার কার্ড, ভোটার কার্ড বা বিভিন্ন পরিচয়পত্রে তাদের স্বামীর নাম থাকে। কিন্তু আপনাকে যদি নতুন করে ভোটার লিস্টে নাম তুলতে হয়, আপনাকে কিন্তু আপনার বাবা মার ভোটার লিস্টে দেখাতে হবে। এবার বাবা মার সাথে আপনার যোগাযোগটা কি, তার জন্য তো একটা প্রপার সার্টিফিকেট চাই। সেই সার্টিফিকেটগুলো এই ধরনের মানুষগুলো কোথায় পাবে? মানে আমি এই ধরনের কেসগুলো সম্পর্কে খুব একটা পরিচিত ছিলাম না, মানে ওনার সাথে কথা বলে যেটা বুঝলাম যে সাধারণ মানুষ যারা শিক্ষিত না, যথেষ্ট উচ্চশিক্ষিত না, তাদের একটা বিরাট সংখ্যক, এটা একটা দুটো কেস না, বিরাট সংখ্যক মানুষের কিন্তু এই সমস্যাটা আসবে। পশ্চিমবঙ্গে প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায় একটা জিনিস দেখা যাচ্ছে যে ক্লাস 8-9 পরে একটা বিরাট সংখ্যক ড্রপ আউট হয়, বিরাট সংখ্যক। মানে সংখ্যাটা প্রতি বছর বোধহয় 30-40% স্টুডেন্ট ড্রপ আউট করে। এই যে ড্রপ আউট স্টুডেন্ট, এদের কারো কাছে মাধ্যমিকের কোনো ডকুমেন্ট নেই, এদের একেবারে সম্প্রতি অনেকের কাছে হয়তো বার্থ সার্টিফিকেট আছে, কিন্তু একটু পুরনো ফেরত গেলে তাদের কাছে বার্থ সার্টিফিকেটও নেই। নিম্নবিত্ত মানুষদের জমি জমা ডকুমেন্টেশন নেই, মেয়েরা বিয়ে হয়ে এক জেলা থেকে আরেক জেলায় চলে যাচ্ছে, সেখানে পুরনো পঞ্চায়েত থেকে ডকুমেন্ট যেগুলো বলছে এগুলো কতটা গ্রহণযোগ্য হবে বা বার করা, সেটা কেউ আমরা জানি না। সুতরাং এই যে গোটা ডকুমেন্ট বেসড একটা সিস্টেম তৈরি হচ্ছে, আস্তে আস্তে হতে পারে, কিন্তু আমাদের দেশে এখনো অধিকাংশ মানুষ, দরিদ্র মানুষ, শিডিউল কাস্ট বলুন, শিডিউল ট্রাইব বলুন, মুসলমান বলুন, গ্রামীণ মানুষ বলুন, তারা এই ধরনের ডকুমেন্ট নিয়ে এখনো রেখেছি। এবার হঠাৎ আমরা বললাম যে এই ডকুমেন্টের উপর বেস করে আমরা ভোটার লিস্ট বানাবো এবং তারপরে তার সাথে ইনুমারেশন ফর্মটাকে ফিল আপ করে আমরা কি করবো সেটা তো এখন অনুমানের বিষয়, কারণ ফর্মটা জমা হচ্ছে সরকারের কাছে, সরকার এটা নিয়ে কি করতে চায় সেটা মোটামুটি আমাদের সবার কাছে পরিষ্কার। সুতরাং এই জায়গাটা কিন্তু একটা
ভয়ঙ্কর দিকে যাবে, যে বিজেপির নেতারা লাফাচ্ছে 4 কোটি নাম বাদ যাবে, 6 কোটি নাম বাদ যাবে। আমি একটা নিজের প্রয়োজনের জন্য চেক করে দেখলাম, যারা অ্যাড্রেস পাল্টেছে তাদেরও কিন্তু 2002 এর ভোটার লিস্টে নাম দিয়ে চলবে না, সেটাকে দিয়ে আবার নতুন করে পুরো ব্যাপারটাকে করতে হবে। সুতরাং গোটা জিনিসটাতে অনেক ফাঁক আছে, এবং 40 অব্দি আমাদের দেশের প্রায় অর্ধেক মানুষ, এবং তারপরে নানান ফাঁক ফোকর দিয়ে আরো বিপুল সংখ্যক মানুষ সরাসরি ভোটার লিস্টটাতে তাদের কারেক্ট করতে হবে, প্লাস ইনফরমেশন ফর্ম দিয়ে আরো কি হবে না হবে সেটা তো ক্রমশ প্রকাশ। সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে এখন থেকে যদি আমরা এই জিনিসগুলোকে হাইলাইট না করি, সামনে না আসি, নিয়ে না আসি, তাহলে কিন্তু ভবিষ্যতে একটা সাংঘাতিক প্রবলেম হতে পারে। আর নতুন করে কিছু বলার নেই। আগামীকাল আমাদের একটা সবাই মিলে মিলিত মিছিল, আমরা এই প্রেস কনফারেন্সের মাধ্যমে সবার কাছে আবেদন জানাবো যে আপনারা এখানে আসুন, এটা সম্পর্কে জানুন, তা না হলে ভবিষ্যতে কি আসছে, কোন দিকে যাচ্ছে ব্যাপারটা আমাদের কাছে কিন্তু একটা ভয়ঙ্কর সময় আসতে পারে। আমরা আপনাদের থেকে মানে প্রশ্ন আশা করছি, যদি আপনারা আমাদের বক্তব্য জানতে বুঝতে চান। তার আগে আমি দুটো কথা বলি, সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের ভূমিকায় আমরা খুব হতাশ। আমরা আমাদের যে হ্যান্ডআউট আপনাদের দিয়েছি সেখানেও আমরা ছোট করে লিখেছি। আপনারা দেখবেন যে সুপ্রিম কোর্ট মূল যে প্রশ্নগুলো প্রথম দিকে যা যা বলেছিল এই ব্যবস্থা করবো সেই ব্যবস্থা করবো, কিন্তু কোনো কিচ্ছু করেনি, কোনো মৌলিক প্রশ্নের কোনো সমাধান করেনি, এবং প্র্যাকটিক্যালি গোটা ব্যবস্থাটাকে আগলে এসআইআরটা করে দিল। এইটাও আমাদের একটা খুব ক্ষোভের জায়গা। কাজে সুপ্রিম কোর্ট বা বিচার ব্যবস্থার কাছ থেকেও খুব একটা এই প্রশ্নে খুব একটা কোনো রিলিফ পাওয়া যাবে এটা আমাদের মনে হয় না। দ্বিতীয়ত, রাজনৈতিক দলগুলোর ভূমিকাও খুব আমাদের খুব হতাশাজনক বলে মনে হয়েছে, যে তারা সত্যিকারের কেউই এসআইআর এর বিরুদ্ধে সেভাবে কোনো প্রতিরোধ তৈরি করছে না। যতটা মুখে বলছে, কার্যক্ষেত্রে কোনো বিরোধিতাই আমরা দেখছি না। বিহারের অভিজ্ঞতা, আমাদের একটা প্রতিনিধি দল বিহারে গিয়েছিল, তাদের যে অভিজ্ঞতা, যাদের নাম তালিকা থেকে বাদ গেছে কোনো রাজনৈতিক দল তাদের কোনো খোঁজ খবরই নিচ্ছে না। এমনকি এই যে ভোটের যে প্রচার তাদের কাছে তারাও যাচ্ছে না, তাদের কাছে অ্যাপ্রোচই যাচ্ছে না খুব স্বাভাবিকভাবে। তাদের একমাত্র লক্ষ্য ভোটাররা। এবং এই আশঙ্কা কিন্তু আমরা এই পশ্চিমবাংলার ক্ষেত্রে আশঙ্কাটা আমরা করছি, যে বিহারে 80 লক্ষ আর এখানে যতই হোক 1 কোটি হোক 5 কোটি হোক 50 লাখ হোক, এই আশঙ্কা কিন্তু এখানেও থাকছে। এবং বিহারের অভিজ্ঞতা হচ্ছে, যাদের নাম বাদে গেছে তারা লোকলজ্জার ভয়ে সে কবিদের মতো নিজেদের নাম তারা প্রকাশ্যে বলছে না, তাদের নাম বাদে গেছে। এটা ভয়ঙ্কর পরিস্থিতি। কাজে এই বিষয়গুলো আমরা আপনাদের কাছে খুব গুরুত্ব দিয়ে রাখতে চাইছি। এবং একই সঙ্গে এই যে পরিযায়ী শ্রমিক পুশব্যাক, যে কথা দেবব্রত বলছিলেন সেটা, এবং এই যে সোনালী বলে এবং যে 5-6 জন বাংলাদেশে আজকে রয়েছে, এই গোটা ব্যাপারটা কিন্তু একটা ভয়ঙ্কর রাজনীতি হচ্ছে। তাদেরকে ছাড়িয়ে আনার জন্য সত্যিকারের কোনো উদ্যোগ আমরা কিন্তু ভারত সরকারের কাছ থেকে দেখছি না। পশ্চিমবঙ্গ সরকার একটা মামলা করে দায় সেরেছে, তার জন্য যে পশ্চিমবঙ্গ সরকারও এটা নিয়ে প্র্যাকটিক্যালি দুই রাজনৈতিক দল, দুই চিন্তা, দুই সরকার, তারা রাজনীতি করছে। না হলে কিন্তু সোনালীকে আজকে 24 তারিখ পার হয়ে গেল, এখন পর্যন্ত কিন্তু তাকে নিজের স্বদেশে ফিরিয়ে আনেনি তাদের গোটা পরিবারকে। এটাও কিন্তু এই গোটা বিষয়টা নিয়ে রাজনীতির একটা ভয়ঙ্কর মানে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তার বলি হচ্ছে বহু সাধারণ খেটে খাওয়া মানুষ। এবং এই পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে গোটা দেশ জুড়ে যে হামলাটা হয়েছে, এই যে পুশব্যাক করা হচ্ছে এসআইআর, গোটাটাই কিন্তু একটা পরিকল্পনার অংশ। এবং এসআইআরটা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে স্বরাষ্ট্র মন্ত্রী যেটা বলেছেন, যে ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, চিহ্নিত করো, নাম কেটে দাও, দেশ থেকে বের করে দাও। অর্থাৎ নির্বাচন কমিশন যা করছে, আর স্বরাষ্ট্র দপ্তর যেটা নির্বাচন কমিশনের স্বাধীনভাবে করার কথা, সেইটাতে যে গোটা ব্যাপারটা যে স্বরাষ্ট্র দপ্তরের বিরাট ভূমিকা, তারা যে জবরদস্তি এটা করাচ্ছে, সেইটা কিন্তু এই মধ্যে দিয়ে খুব পরিষ্কার। এবং সেই কারণে যে ইলেকশন কমিশনের আইন পাল্টে গোটাটা সরকারের হাতে নিয়ে নিয়েছে, যে ইলেকশন কমিশন তারাই করবে। এবং আবার শুধু তাই নয়, যে ইলেকশন কমিশনের সদস্যদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না যতদিন তারা বেঁচে থাকবেন। এই যে ভয়ঙ্কর গোটা ব্যাপারটাই একটা গোটা ষড়যন্ত্র, এই তার মধ্যে দিয়ে কিন্তু বেরিয়ে এসেছে।